অনুষ্ঠান শুরুর আগেই আশা করব যে এরপর থেকে আপনি মোটামুটি নিয়মিত সম্ভব হলে আমাদেরকে সময় দিবেন। তো আমরা আলোচনা সরাসরি যাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে একটা বিষয় বেশ আলোচনা হচ্ছে যে এনসিপির যে মুখপাত্র আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যিনি একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি একটা কথা বলেছেন যে ডিপ স্টেট নাকি ওনাদেরকে বলেছিল যে ওনারা যদি তাদের কিছু কথাবার্তা শুনেন এবং তারা 2029 সাল পর্যন্ত যেন ক্ষমতায় থাকেন, এ ধরনের কথা। 2029 সালের ব্যাপারটা কিন্তু আমরা প্রথম শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা উনি একবার বলেছিলেন যে ওরা 2029 সাল পর্যন্ত থাকতে চান, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে ওনারা এটা মানেননি, ওনারা গণতন্ত্রের দিকে ওনাদের নজর ছিল। এবং ডিপ স্টেট কারা, এই প্রশ্নটা উনি এড়িয়ে গেছেন এবং বলেন নাই কারা। আপনার এই পুরো বিষয়টাকে কি মনে হয়, আসলে কি কোনো ডিপ স্টেট কাজ করেছে ওই সময়? ডিপ স্টেট কি তাদেরকে রাখতে চেয়েছে অনেকদিন, রাখলে তাদের কি লাভ হতো? অথবা আরো একটা প্রশ্ন, আদৌ কি ডিপ স্টেট বলতে কিছু এক্সিস্ট করে কিনা? জি, অনেক ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর দেখার খায়েশ এটা কাদের ছিল? এনসিপি নেতাদের। তারা বলছিল না যে যদি ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য পেতাম? তাদের মধ্য থেকে কিন্তু এই খায়েশটা আসছিল, আমরা যদি স্মরণ করি, তাই না? তাদের মধ্য থেকে প্রথম এটা আসছিল। সুতরাং তারাই যদি বলে যে তারা গণতন্ত্রের দিকে যেতে চায় আর অন্যরা 29 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, তাদের একটা চালাকি, এবং তাদের মুখ দিয়ে এটা বের হওয়ার উদ্দেশ্য হলো তারা আগে বলে এটা দায় থেকে এড়ানোর চেষ্টা করছে যে তারাই এইটার অংশ ছিল। এটা আমার কাছে মনে হয় যে আগে ভাগে, যেটা আগেই দেখবেন না, জামাতের আমিরকে যখন রয়টার্স জিজ্ঞাসা করছে, প্রশ্ন উত্তর পর্ব চলছে, তখন সে আগ বাড়ায় ভারতের সাথে মিটিং এর কথা বলতেছে। সে কিন্তু আগে কখনো বলেনি। সে জানে রয়টার্স তাকে ওই প্রশ্নটা করবে এবং সেই প্রশ্নটা কোন অ্যাঙ্গেলে আসবে জানে, সে আগে থেকে ওটা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক একইভাবে আসিফ মাহমুদের বিষয়টাও একই। ডিপ স্টেটের বিষয়টা আমরা কিভাবে দেখি, অ্যাক্টিভিস্ট, আমি যেহেতু অ্যাক্টিভিজম করি, আমাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের মানুষগুলো যোগাযোগ করার চেষ্টা করে। যেমন আপনার হলো অধিকারের আদিলুর রহমান স্যারের যে প্রতিষ্ঠান, আমরা যখন আন্দোলন করতাম খুব যোগাযোগ করতো, এবং সেখানের জহির মোস্তাইন, ছোটন সাহেবের নাম শোনা যায়, তারা অনেক বেশি যোগাযোগ করে আমাদের আন্দোলনটাকে তারা হলো ক্যাপিটালাইজ করার চেষ্টা করতো আর কি, অথবা আমাদেরকে সামনে রেখে তারা পিছনে একটা কিছু অন্য কাউকে দেখাতো। এটা আমরা বুঝি যে আমাদেরকে সামনে, মানে তারা কিছু তৈরি করার যোগ্যতা রাখে না, বাট আমরা কিছু তৈরি করে ফেললে ওইটাকে একটা সেল করার একটা তৎপরতা তাদের আছে। হ্যাঁ, তো FIDS নামে একটা সংগঠন আছে। এই সংগঠনটা বাংলাদেশে অ্যাক্টিভিস্টদের মধ্যে খুব বেশি ফাংশন করে। তারা মানে তারা কিছু সৃষ্টি করে না, বাট কোনো একটা কিছু ঘটে গেলে তারা ওইটাকে ছোট একটা ফান্ড দেওয়া, চকলেট খাওয়ানো, এই ধরনের কার্যক্রম করে তারা ওইটা আবার অন্য জায়গায় গিয়ে বিক্রি করে। তো সেইটাই ডিপ স্টেট কিনা আমি জানি না আসলে। হ্যাঁ, জানি না। তবে ডিপ স্টেটের বাংলাদেশের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। এটা আমার কাছে যেটা মনে হয়, আমাদের গণ অভ্যুত্থানে ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে আমার মনে হয় না। তবে গণ অভ্যুত্থানের পরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর লোককে এক জায়গায় করে যে তারা একটা ওই যে বারে গিয়ে একটু হালকা টান দেয়, এরকম একটা টিম আছে না, ওই টিমকে এক জায়গায় নিয়ে গিয়ে একটা সরকার বানায় দেওয়া, এই কাজটা এটা হয়েছে, এটা আমার অনুধাবন। এবং এরা প্রত্যেকেই সেই ক্লাবের মেম্বার, সেই আড্ডার মেম্বার। হ্যাঁ, আপনি ঘুরে ঘুরে দেখেন এরা। যেহেতু আপনি নিজে এই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে আমরা জানি, তো যখন আপনি আন্দোলন করেছেন, এই মানে যেটাকে জুলাই আন্দোলন বলছি, যখন সে আন্দোলন করেছেন তখন আপনি ডিপ স্টেটের কোনো অস্তিত্ব টের পান নাই, কিন্তু তারপরে যখন সরকার গঠনের প্রশ্ন উঠলো তখন দেখা গেল যে একটা ডিপ স্টেটের একটা ভূমিকা হয়তো আছে বলে আপনার মনে হয়? ওরা আমাদের বিজয়ী হওয়া আন্দোলনটা নিয়ন্ত্রণ নিয়েছে। এইটা একটা উপস্থিতি আমরা পেয়েছি, যে উপস্থিতিটা অর্থ ইনভেস্ট করেছে,
এবং বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদেরকে কিনে তাদেরকে রাজি করিয়েছে যে কারা কারা উপদেষ্টা হবে, যাদের যাদেরকে কিনতে হবে, যে যে দরে কিনতে হবে, সেই অর্থায়নের বিষয়টি এখানে আছে। হ্যাঁ, সেইটা আমার আমার চোখে। এবং আমি যখন আমার সাথে ডক্টর ইউনূসের দেখা হয়েছে তিনবার আমি বসেছি, কথা বলার সুযোগ হয়েছে। অভ্যুত্থানের পরের কথা বলছে, আর অভ্যুত্থানের আগে যোগাযোগ হয়েছে। তো অভ্যুত্থানের আগে যোগাযোগ হয়েছে যখন ওনার নামে মামলা হলো, গ্রেপ্তার পরোয়ানা নেওয়া হলো, তখন আমি ওনার জন্য প্রতিবাদ করেছিলাম, প্রোটেস্ট করেছিলাম এবং মশাল মিছিলও করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। ছিলেন মানে আপনার তার প্রতি ভালোবাসা থেকে বিষয়টা এরকম না যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট তাকে এইভাবে ওয়ারেন্ট জারি করতেছে, আমরা একটা প্রতিবাদ করে ফেললাম। আর গণ অভ্যুত্থানের পরে তিনবার দেখা হয়েছিল এবং তিনবারই আমার প্রশ্নটা ছিল এইভাবে, আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন, বা আপনি ভিন্ন কিছু ভাবছেন কিনা, হ্যাঁ, জনগণের সরকার কবে আসবে। প্রত্যেকটা বার ওনার উত্তর ছিল, উনি খুবই বিরক্ত হয়ে যেতেন আমার উপরে এটা শুনলে। এবং এই তিনবার জিজ্ঞাসা যখন করছি না, তিনবার জিজ্ঞাসা করছি, চতুর্থবার থেকে যত প্রোগ্রাম হয়েছে আমাকে আর কোনোবার ডাকেনি সে, একটা বার আর ডাকেনি, একবারে শেষ পর্যন্ত। এবং বলতো ওনার একটাই কথা ছিল, আমরা তো এক সরকার থেকে আর এক সরকারের হাতে দায়িত্ব দেওয়ার জন্য আসিনি, আমরা এখানে কিছু করতে চাই। এই একটা উত্তর তার মুখস্থ, সে একটা কথাই বারবার বলতো, তিনবার তিনবার। এতদিন পরে এসে আপনার কি মনে হয়, ওই যে উনি বলতেন প্রতিবার আপনার একটা প্রশ্নের জবাবে একটাই উত্তর দিতেন যে আমরা কিছু একটা করতে চাই, আপনার কি মনে হয় যে আমাদের দেশে গণতন্ত্রের জন্য আপনারা কি কিছু একটা করতে পেরেছেন? না, উনি নিজেই তো একজন অগণতান্ত্রিক ব্যক্তি। আপনি কোন সময় বাংলাদেশের সাংবাদিকদের সামনে দাঁড়াতে দেখছেন তাকে? কখনো মুখোমুখি দাঁড়াতে দেখছেন? এখন প্রধানমন্ত্রী যেভাবে সাংবাদিকদের ডেকে কথাবার্তা বলছে, ডক্টর ইউনূস কোনোদিন বলছে? বলেনি। একজন মানুষের ভিতরে মিনিমাম সততা থাকলে সে সাংবাদিকদের সামনে আসে। ওনার মাঝে এইটুকু ঘাটতি ছিল এবং যে জন্য উনি সাংবাদিকদের ফেস করতো না। তো এখন তাহলে এই আপনার বক্তব্য হচ্ছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে ডিপসেটের কাহিনী বলছেন, এটা আপনার কাছে মানে একটা মনে হচ্ছে যে নিজেদের কথাটাই নিজেদের উপর দায়টা যদি আসে, সেটাকে ঢাকা দেওয়ার জন্য আগে ভাগে উনি আরেকদিকে চাপাচ্ছেন একটা কল্পিত কোনো অবয়বের উপর। না, আমি আপনাদেরকে বলি, এই গণ অভ্যুত্থানের পরে ডাকসুর এখানে একটা ছোট আড্ডা বসতো। এই আড্ডা থেকে এই যে আক্তার আছে না, আক্তারের পিএস আতিক, তারপরে সার্জিসের পিএস টিএস, এরা মিলে এখানে নিয়মিত আড্ডা দিত। আর এখান থেকে ঠিক হতো কোন দপ্তরে কাকে বসাবে এবং দর কত। এবং এখানে সরকারি ওএসডি হওয়া বিভিন্ন কর্মকর্তারা গিয়ে সিরিয়াল দিত। হ্যাঁ, তারা এখানে সিরিয়াল দিত, অপেক্ষা ঘন্টার পরে ঘন্টা, সারাদিন বসে থেকে রাত্রে একটু কথা বলে চলে যেত, তার পদ পদবীরা ঠিক করতো টাকা পয়সার বিনিময়ে। তো তারা শেষে গিয়ে কি অভিযোগ দিল, যে সরকারের অন্য সিনিয়র বৃদ্ধ উপদেষ্টাদের জন্য তারা কাজ করতে নাই। তো এইটা হলো একটা বিষয়। আমরা কিন্তু এই বিষয়গুলো দেখা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, তো আমরা দেখা এটা, এই যে ডাকসুর ওখানে চিপাই বসে যে এখানে লিস্ট করতো, সিরিয়াল করতো, এবং আপনার হলো দেখা করতে হলো টাকা লাগবে, টাকা না দিয়ে, মিনিমাম টাকা না দিয়ে আপনি সন্তুষ্ট না করলে তারা দেখা করবেন, এরকম ছিল সিচুয়েশন ওই সময়। কিন্তু আপনি যে দুর্নীতির অভিযোগ করছেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তো তার সম্পদের হিসাব দিয়েছেন, নাহিদ ইসলামও হিসাব দিয়েছেন। আচ্ছা, আমি দাঁড়ান একটু দাঁড়ান। আসিফ মাহমুদ সম্পদের হিসাব দিছে, এই ছেলেটা যে বিয়ে করছে, এই জলজ্যান্ত এই 5 ফুট সাইজের একটা বউ, সেই বউকে লুকায় রাখছে, আপনারা কেউ বের করতে পারেন নাই। বউ একটা সামাজিক বিষয়, বিয়ে একটা সামাজিক বিষয়, বিয়ে করে ফেলাইছে, আপনারা কেউ বের করতে পারেননি। আর টাকা বই রাখছে, আপনি বের করতে পারবেন? আপনার এই উদাহরণটা ঠিক আছে, আপনার উদাহরণটা বেশ চমৎকার উদাহরণ, কিন্তু টাকা কি আসলে লুকিয়ে রাখা যায়? আপনার হলো এই ফান্ড ম্যানেজমেন্টের জন্য যারা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যায়, মন্ত্রী হয়, উপদেষ্টা হয়, এদের পিছনে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে যারা ঘোরে। তারা হলো তাকে পালানোর জন্য ইন্স্যুরেন্স সিস্টেমের মতো এটা। সে কোথায় সেফ এক্সিট নেবে, কোথায় বিপদ আসলে পালাবে, তার নিরাপত্তার বিষয়গুলো কি কি হবে, এবং তার চুরি করা টাকাগুলো কই রাখবে, এই সমস্ত কিছু মিলে প্যাকেজ আছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে এই প্যাকেজ সার্ভিস দেওয়ার জন্য।
এবং তারা খুবই বিশ্বস্ত, ট্রাস্টেড। যখন যারা যারা মন্ত্রী হবে তাদেরকে তারা এই সার্ভিস দেবে। আসিফ মাহমুদ সুইজারল্যান্ডে কেন গিয়েছিল? আসিফ মাহমুদকে সুইজারল্যান্ডে কে নিয়েছিল, কেন গিয়েছিল সে বলেন? সুইজারল্যান্ডে তো বাংলাদেশের জনসংখ্যা নাই অতটা, সে ওখানেই কেন গেল? সে তো পররাষ্ট্র উপদেষ্টা না, রাষ্ট্রীয় কাজে গেছে। কিন্তু প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা না। বা সুইজারল্যান্ডের সাথে তো বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নাই, সুইজারল্যান্ডে কেন গেল? কারণ ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে। আপনি যে অভিযোগটা করছেন এই অভিযোগটা তো আপনি প্রমাণ করতে পারবেন, তাই না? সুইজারল্যান্ডে কেন গেছে? কেন গেছে? বাংলাদেশ তো কি কোনো ব্যাখ্যা দিতে পারি না এখন? আপনি জানেন, আমি জানি না, আপনি জানেন না। না, আমি জানি না, আমি জানি না। ওই তো, সে তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী না, তো পররাষ্ট্রমন্ত্রী না। সে কি মন্ত্রী ছিল বলেন? সেই মন্ত্রীর সুইজারল্যান্ডে কোনো কাজ আছে? থাকতে পারে, দুবাইয়ে কাজ থাকতে পারে, বাংলাদেশের সাথে অনেক ফাংশন আছে, দুবাইয়ে, সৌদি আরবে আছে, সুইজারল্যান্ডে কেন? সুইজারল্যান্ড একটা অপ্রাসঙ্গিক রাষ্ট্র বাংলাদেশের জন্য। এখানে যারা যায় তারা চুরি করে টাকা রেখে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যায়, এবং ওইটা সরাসরি নিজেকে যেতে হয়। ওখানে তো আসিফ মাহমুদ ছাড়া আরো একজন উপদেষ্টা গিয়েছিলেন, ওনার ব্যাপারে ওই একই ঘটনা, একই ঘটনা। আচ্ছা, ঠিক আছে, আমরা তবু ডিপ স্টেটে থাকে, আপনি কি মনে করেন না ডিপ স্টেটে বলতে উনি কাকে বুঝিয়েছেন, কাদেরকে বুঝিয়েছেন, সেগুলো প্রকাশ করাটা ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। যদি উনি অভিযোগটা উত্থাপন করেন তাহলে তাদের নামগুলো প্রকাশ করা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? না, ওরা এগুলো প্রকাশ করবে কি? নিজেরাই যাই, ওই জানে, ওইটুকু বললেই নিউজ টিউজ হবে, নিজেরাই এগুলোতে জড়িত, এই কাজগুলো করছে। এবং এই গণ অভ্যুত্থানের পরে আমরা যারা আন্দোলনে খুব ভালো ভূমিকা রেখেছি, সাহসের সাথে লড়াই করেছি, জেল জুলুমের শিকার হয়েছি, তারা আমরা ওই যে চক্রটা না, ওই চক্রটার আশেপাশেও ভিড়তে পারি নাই, বা ওইটা জানার চেষ্টা করে লাভ হয় নাই। হ্যাঁ, আপনাদের মনে আছে ওই সময় কোথায় থেকে যেন একটা লিস্ট আসতো বারবার, উপদেষ্টা কারা কারা হবে, একটা লিস্ট আসতো, গায়েবী লিস্ট আসতো। হ্যাঁ, এটা রাজনৈতিক নেতৃবৃন্দ দেয়নি, এটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি, জামাতের পক্ষ থেকে দেওয়া হয়নি, একটা লিস্ট আসতো গায়েব থেকে। আচ্ছা, আমি এখন একটু অন্য প্রসঙ্গে যাই। মাত্রই আমাদের মহান স্বাধীনতা দিবস পালিত হলো, এবং স্বাধীনতা দিবসের পর কতগুলি ঘটনা ঘটেছে। আমি একটা ঘটনা বলি যে এলজিআরডি মন্ত্রী, আমাদের বিএনপির মহাসচিব, উনি আজকে বলেছেন যে স্বাধীনতার 55 বছর পরও পাকিস্তানপন্থী অপশক্তি নতুন রূপে মাথা চাড়া দিয়ে উঠছে। ওনার এই কথাটাকে আসলে কিভাবে দেখেন? আচ্ছা, উনি যে কথা বলেছেন, আমি সম্মানের সাথে জিজ্ঞাসা করি, এই যে পাকিস্তানপন্থী লোকগুলো মাথা চালাতে দাঁড়াইছে, এইখানে ওনাদের কোন দায় আছে কিনা, ওনাদের কিছু দায় আছে কিনা জিজ্ঞাসা করছি, কিছু দায় আছে কিনা? ওনারা তো এটুকু বলতে পারত যে হলো সবাইকে নির্বাচন চায়, ওনারা জিততো, সবাই মিলে নির্বাচন হলেও আরো ভালোভাবে জিততো। ওনাদের দায় আছে কিনা শক্তভাবে বলেনি কেন? আমি সবসময় বিএনপিকে দায়ী করি, একবারে শুরু থেকে, এই যে 18 মাস ধরে শাসন করলো, শুধুমাত্র বিএনপি ছাড় দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। কেন ছাড় দিছে? এই দায় বিএনপিকে নিতে হবে। এবং এই পরিবেশ পরিস্থিতিগুলো তৈরি করছে তারা, ধীরে 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 জায়গায় জায়গায় এই যে রাজাকারদেরকে এস্টাবলিশমেন্ট করছে। দেখেন, একটা শিক্ষিত আল বদরের রংপুর বিভাগীয় প্রধান, সে সংসদে গিয়ে গড়বড় করে রাজাকারদেরকে শহীদ বলে ফেলছে। হ্যাঁ, এবং বিএনপি ওখান থেকে চুপ করে বলতেছে ঠিক আছে, সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। ওনাদের দায় আছে না? খালি মুখে বললে হবে? কেউ তো একজন হই হুল্লার করে সেখানে প্রতিবাদ করলো না, তাই না? জামাত যে হই হুল্লার করছে, রাষ্ট্রপতি ওখানে ঢোকার সময় তার 10 ভাগের 1 ভাগ হই হুল্লার করতো একটু রাজাকারদেরকে শহীদ বলার সময়। আপনি কি মনে করেন যে আপনি দায় দিচ্ছেন বিএনপি? তার মানে আপনি বলতে যাচ্ছেন যদি নির্বাচনটা ইনক্লুসিভ হতো, অথবা আজকে জামাত যে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে, এই সবই বিএনপি হয়েছে। আমি দেখেন, ধরেন আওয়ামী লীগ নামেও না, আওয়ামী লীগের বেশ ভালো ভালো ব্যবসায়ী, সমাজসেবক, সমাজকর্মী যারা আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, এই ধরনের মানুষগুলো যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতো, স্বতন্ত্রভাবেই করত। আবার বিএনপির যে সকল বিদ্রোহী প্রার্থী ছিল, সেই সকল বিদ্রোহী প্রার্থী যদি না থাকতো, তাহলে জামাত 5টা আসন পাইতো বলেন,
বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে জামাত 5টা আসন পাইতো না। তো এই হলো বিষয়। এই জায়গাতেও বিএনপি নিয়ন্ত্রণ সঠিকভাবে করেনি। বিএনপি তার দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ কেন করলো না? বিএনপির যেই বিদ্রোহী প্রার্থী ছিল সেই জামাতের টাকা দিয়ে নির্বাচন করছে। বিএনপি যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল ওই ব্যক্তি জামাতের টাকা দিয়ে নির্বাচন করছে জামাতকে বিজয়ী করার জন্য। আর এগুলো আরেকটা ভুল হবে এদেরকে যদি বিএনপি আবার দলে ফেরত নেয়। এরা জামাতের টাকা খেয়ে এই অন্যায়টা করছে, এই ক্রাইমটা করছে। এবং আজকে জামাতের সংসদে যাওয়ার পিছনে এই বিদ্রোহী প্রার্থীগুলো দায়ী আছে। এরা আদতে বিএনপি জিয়ার সৈনিকগুলো স্লোগান দিচ্ছে, বাট এরা জামাতের লোক। আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই যে আজকে দেখলাম যে এক জায়গায় আমাদের প্রধানমন্ত্রী উনি একটা কথা বলেছেন যে এমন কোনো কিছু করা যাবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে। তো এই কথাটা আমি একটু বলতে চাই যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি নিজেও খেয়াল করেছি যে এই যে একটা স্বাধীনতা দিবস বিভিন্ন পত্রপত্রিকায় এনে লেখালেখি হলো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান হলো, কিন্তু পুরাই স্বাধীনতা দিবসে যে স্মৃতিচারণগুলো হলো, মুক্তিযুদ্ধের কথা বলা হলো, কোথাও কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা পর্যন্ত শুনলাম না, কেউ একবার উচ্চারণ করলো না। বঙ্গবন্ধু শেখ মুজিবের নামকে একদম উজ্জ্বল রেখে, একদম উচ্চারণ না করে কি প্রকৃত স্বাধীনতার ইতিহাসকে রচনা করা যাবে? না, ওইটা আমরা তো আওয়ামী লীগের সময়ে দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা কিভাবে বিলুপ্ত করা হয়েছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো থেকে। সেই প্র্যাকটিসটা তো এখনো অব্যাহত আছে ওই একইভাবেই, এবং এটা স্বীকার করতে মানে গায়ে লাগে। বস্তুত জুলাই গণ অভ্যুত্থানের পরে আমিও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে ডাকি নাই অনেক দিন, শেখ মুজিব করে বলেছি। কিন্তু গত 2-3 দিন আমার একটা অনুধাবন ছিল, সেখান থেকে আমি আবারও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেই বলছি। তো আমাদের এখানে যে ম্যাসাকারটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে, এবং আওয়ামী লীগের যে ভুল ছিল সামগ্রিকভাবে আপনার হলো সেই নামটা নেওয়াও একটা অনেক কঠিন ছিল। যারা নিয়েছে তারা অনেক সাহসিকতার সঙ্গে নিয়েছে এবং অনেক ঝুঁকিপূর্ণ ছিল। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বললেই এক শ্রেণীর মানুষ এসে হুমড়ি খেয়ে পড়ে, গালিগালাজ করে, কিসের বঙ্গবন্ধু বা এরকম বিষয় ছিল। আওয়ামী লীগের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে আমি অনেক বক্তব্য দিয়েছি, অনেক ধরনের কটাক্ষ করে কথা বলেছি, শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছি। ঠিক আছে, ওই সময়টাতে না আমরাও অনেকগুলো প্রেক্ষাপট ছিল, আমরা যে হারে নিপীড়নের শিকার হচ্ছিলাম, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলাম, অথবা স্বাভাবিকভাবে জীবন ধারণের বসবাসের অধিকার, সেখান থেকে সেই রাগ ক্ষোভ গুলো চলে আসছিল। কিন্তু কিন্তু আপনার হলো এখন আবার মনে হয় এইভাবে যে ওই বক্তব্যগুলো এখন দেখলে এরকম লাগে যে আমি কি এইভাবে বলছিলাম, ধুরো এটা কি করছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো মানুষের অনুধাবন সবসময় সব জায়গায় একইভাবে থাকে না। আপনার মানুষের ভুল হয়, ভুল বক্তব্য আসে, তারপরে ভুল বক্তব্য আসার অনেকগুলো প্রেক্ষাপট আছে। আমি আপনার হলো গত 6-7 বছরে কোথাও ব্যবসা করতে পারিনি, যেখানে একটা ব্যবসা দোকান দাঁড় করানোর চেষ্টা করতে সেখানে হামলা করে একবার ভেঙে মাটির সঙ্গে মিশাই দেওয়া হয়েছে। আমার শ্বশুরের ব্যবসা পর্যন্ত ভেঙে দিয়ে প্রায় কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কোথাও আমরা মিনিমাম নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাইনি। এই নির্যাতন তো স্বীকার করছে। এখন আমার যেরকম অনুধাবন হয় না যে আমরা ধানমন্ডি 32-এ মিছিল নিয়ে যাওয়া ঠিক হয়নি আমাদের, হ্যাঁ, নিয়ে ওখানে ভাঙচুর চলছে, আমরাও সেখানে আমাদের হাতের আঘাত সেখানে ছিল, ঠিক হয়নি। ঠিক আছে, আমরা এটা অনুভব করি আমাদের রাজনৈতিক উপলব্ধি জায়গা থেকে, আমরা যেটাই যখন ভুল হয় সেটা স্বীকার করি। কিন্তু আমাদের উপরও যারা নির্যাতন নিপীড়ন করছে তারা আবার কখনো সরি বলে না, তারা কখনো সরি বলে না। আমার কথাটা হলো কি, দেখেন আপনি যে কথাটা বললেন শুরুতে একদম, যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যখন শাসন ক্ষমতায় ছিল তারা বঙ্গবন্ধুকে একদম দেবতা বানানোর চেষ্টা করেছিল। আবার বিপরীত দিকে তারা তখন একই রকম ভাবে জিয়া রহমানকে একদম মুছে ফেলার চেষ্টা করে। এখন যদি আমরা আবার তার বিপরীত কাজটা করি, আমরা যদি ওইটা করা যাবে, তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকে? আমাদের পার্থক্য আছে। আমরা দেখেন, আমরা মুছে ফেলা দেওয়ার আমরা তো লড়াই করছি, আপনি লড়াই করছেন, আপনি তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সমালোচনা করছেন না, বাট এখন আবার অনেক বিষয়ে ফেভার দিচ্ছেন, স্বাধীনতার পক্ষে ফেভার দিচ্ছেন। তা আপনি আসলে ওই রকম না বলেই ফেভার দিচ্ছেন। আমরাও শিখছি, আমরা তো ওই অন্ধভাবে ওটা করছি না। ঠিক আছে, এটা শুরু হোক, চেঞ্জটা আসুক আস্তে আস্তে। আমি মনে করি সে জায়গা থেকে বিএনপিও তাদের
এই ভুলগুলো করবে না, আরো সময় তাদের হাতে আছে, কেবল শুরু করলো। ধীরে ধীরে এই জায়গাতে একবারে ইনিশিয়ালি, এখন থেকে মানে 6 মাস আগের কথা বলি, ওই সময় মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা অনেক বিপদের ছিল। আমাদের মুক্তিযোদ্ধা স্যারদেরকে মাটিতে ফেলে দিছে না, কোন রাজাকার কেউ কিন্তু কোনোদিন এইভাবে টেনে হিসেবে মাটিতে ফেলা হয়নি, কোন রাজাকার কেউ জুতা পরায় ঘুরানো হয়নি, কিন্তু করছে না। এত কঠিন ছিল অবস্থা, সিচুয়েশন। এই সিচুয়েশনের মধ্যে আমরা যে কি প্রতিকূলতার মধ্যে কথা বলছি, আমরা যখনই কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে বলে ভারতের দালাল, মানে কি একটা স্যাবোটেজের শিকার হয়েছি, মানে চিন্তার বাহিরে কি অবস্থা তৈরি করছে। এবং এই একটা গল্প বানায় ফেলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের আর রাজনীতি হবে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হবে না, বাট পাকিস্তানপন্থীরা রাজনীতি করবে, তাদের চিন্তা নিয়ে রাজনীতি করবে, তাদের আদর্শ নিয়ে তারা হলো স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। এবং আমাদের কাছে যারা বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা বেঁচে আছে, তারা ফোন দিয়ে আমরা যে একটু কথা বলি, তো দিয়ে অনেক মানে আফসোস করে এবং কথা বলে। এবং আমরা যেহেতু তাদের প্রতিনিধি হিসেবে কথা বলি, তারা যখন আমাদের কাছে পায় এমন ভাবে জড়ায় ধরে, মনে হয় যে তাদের সাথে মিশে গেছে আমি, এইরকম ভাবে। তো এই একটা সিচুয়েশন যে তৈরি করা হয়েছে, এই সিচুয়েশন থেকে আস্তে আস্তে পুরো সোসাইটি বের হয়ে আসছে। যেমন এর আগে যে স্মৃতিসৌধের প্রোগ্রাম ছিল, সেখানে সব মিলে 700-800 থেকে 1000 মানুষ গিয়েছিল। এই স্মৃতিসৌধে অন্তত 1.5 লক্ষ মানুষ এইবার গিয়েছে। এবার 1.5 লক্ষ মানুষ অন্তত গিয়েছে। কোথায় 1-1.5 হাজার মানুষ ছিল, কোথায় 1.5 লক্ষ মানুষ। এবং আশা করি সামনের বছর আস্তে আস্তে এটা আরো স্বাভাবিক হবে, আরো ইজি হবে। এটা আমরা চাই, এই ইজি হোক। স্মৃতিসৌধে সকল শ্রেণীর মানুষ যাবে। শহীদ মিনারে একটা শূন্যতা ছিল এর আগের শহীদ মিনারে, কেউ যায়নি, কেউ ফিল করেনি যে শহীদ মিনারে যেতে হবে। বাট এইবারে অন্তত লক্ষাধিক মানুষ সেখানে সমবেত হয়েছে। তো সামনের সময়ে আমরা আরো এটা সর্বজনীন চাই। এবং এটা খুবই দুঃখজনক যে এইখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো বা মুক্তিযুদ্ধের সন্তানরা যেতে ইতস্তত করে, যে একটা মব সৃষ্টি করে কিনা, হামলা করে কিনা। এবং সেটা কিন্তু চেষ্টা করছে, কয়েক ধাপে করার চেষ্টা করছে। আপনার হলো এই যে মিষ্টি নামে একটা আমাদের বোন আছে, সে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিচিত। সে ফুলের মেলা দিতে গিয়েছে, সেখানে ফুল দিতে গিয়েছে, সেখানে যে তাকে একটা হ্যারাসমেন্ট করলো, জামাতের লোকগুলো মব সৃষ্টি করলো। দেখেন, তাহলে স্মৃতিসৌধের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ দিনে মুক্তিযোদ্ধার সন্তান সেখানে ফুল দিতে গেছে, সেখানে মব সৃষ্টি করে তাকে মানে জেলে পাঠায় দিল, 2 দিনের রিমান্ডও দিল। তো এইটাই তো আসলে দুঃখজনক একটা ঘটনা, যে সরকার এগুলো আরো শক্তভাবে নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের একটা প্রতিজ্ঞা আছে মুক্তিযুদ্ধের প্রতি। যদি তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করে লালন করে, তাহলে বুঝতে হবে তিনিও মুক্তিযুদ্ধের সন্তান, আর যে মিষ্টিকে এখানে হ্যারাসমেন্ট করা হলো সেও একজন মুক্তিযুদ্ধের সন্তান। হ্যাঁ, তার আবেগ যেরকম ছিল দেশের প্রতি, তার বাবার আবেগও তার চেয়ে একটু কম ছিল না। আমি আপনার এই শোয়ের মাধ্যমে তার দ্রুত মুক্তি চাই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তারেক রহমান। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন প্রথমবারের মতো। আমার ধারণা আমার দর্শকরা আপনাকে খুবই পছন্দ করবেন। আগামীতে আবারও কথা হবে। আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক।